শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন গেল 17 নভেম্বর। এই দিনেই জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু দণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবশ্য এই রায়কে সাজানো প্রহসন মনে করছে আওয়ামী লীগের সমর্থকরা। তাই এই রায়ের প্রতিবাদে সারা দেশে আজ সকাল সন্ধ্যা শাটডাউন কর্মসূচির ঘোষণা আসে দলটির পক্ষ থেকে। তবে রাজধানী সহ সারা দেশে দেখা গেছে এর কোনো প্রভাব পড়েনি। চিরাচরিত পরিস্থিতি দেখা গেছে রাজধানীর সড়কগুলোতেও। যদিও রায়ের আগে কয়েকদিন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আবার এই ঘটনার জন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও আটক হতে দেখেছি আমরা পুলিশের হাতে। তবে দলের প্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পরে প্রাচীন ও সর্ববৃহৎ এই দলের নেতাকর্মীদের কর্মসূচি না থাকায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে, নেতাকর্মীদের নীরব ভূমিকা ইতিবাচক নাকি নেতিবাচক, তাই নিয়ে আলোচনা করব আজ। দর্শক, তাই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন, আমার ডানে আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবহিনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আজকের বিষয় যেটি, সেই বিষয় নির্ধারণ করেছি হাসিনার রায় ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেতে চাই সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আইনজীবীর কাছে গেলে তো না, শুরু করি। আপনি যেহেতু সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সেই ক্ষেত্রে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেশের একটি সবচেয়ে বৃহৎ দল আওয়ামী লীগ এবং সেই সাথে প্রাচীন দলও বলা হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একজন দলীয় প্রধানের মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড রায়কে প্রহসন বলেছে, সাজানো বলেছে। যদি আমরা দেখেছি ভিডিও বক্তব্য দিতে জাহাঙ্গীর কবির নানক, তিনি বলেছেন সাজানো প্রহসন নির্বাচন মানে না জনগণ। এ রায়ের প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা সারা দেশে শাটডাউনের কথা বলেছেন। কিন্তু দেখা গেল চিরাচরিত সেই নিয়ম কোনো প্রভাব পড়েনি। কেন পড়েনি বলে মনে হচ্ছে আপনার? শাটডাউন কর্মসূচিটা আমার মনে হয় জাতি বিরক্ত। এটার আর সাড়া পাওয়া বাংলাদেশে খুব কঠিন হবে। বিকল্প কোনো ব্যবস্থা থাকতে হবে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগ তো প্রকাশ্য রাজনীতি করছে না। সরকারেরও নিশ্চয়ই এমন প্রস্তুতি ছিল যে এটা প্রতিরোধ করার, সেটারও একটা প্রভাব থাকতে পারে। তো এই কারণে আমার মনে হয় যেন যে কর্মসূচির কথা বললেন আপনি, সেটা অত ওইভাবে সারা দেশে হয়নি। কোথাও কোথাও তো হয়েছে বিক্ষিপ্তভাবে, সেটাকে কিন্তু আবার মানদণ্ড হিসাবে ধরে যাওয়ার মতো আমি দেখছি না। এই কারণেই। আর আপনি যে বলছেন, এটা আপনার পরের কোয়েশ্চেনটা কি ছিল? একই প্রশ্ন যে আমরা দেখেছি 13 নভেম্বর যখন ঘোষণার কথা আসে, রায়ের তারিখ ঘোষণা, তার আগে থেকে আমরা দেখেছি শাটডাউন হয়েছে। একেবারে হয়নি এমন না, রাস্তায় ঘাটে গাড়ি কম ছিল, যানবাহন কম ছিল, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু 17 নভেম্বর রায়ের পর আমরা দেখলাম না আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কর্মসূচি বা কোনো উপস্থিতি দেখলাম না। 17 তারিখ যেটা, ওই 13 তারিখ যেটা ছিল, সেটা হচ্ছে তারা সারা দেশ থেকে আহ্বান করেছে ঢাকায় আসার জন্য। এখন তো তারা আহ্বান করেনি যে ঢাকায় আসো এবং এই আন্দোলন করো। আমার যতদূর ধারণা, তারা ঢাকায় যারা এসেছিল তারা চলে গেছে, আর অনেকের তো গ্রেফতারও করেছে। ওই দিনের কর্মসূচিতে অনেকে গ্রেফতার করেছে। তো এমন অবস্থায় তাদের নেতাকর্মীরা তো বেশিরভাগই পলাতক অবস্থায় আছে। এই অবস্থায় তারা আর কি করবে? আমার মনে হয় সেই কারণেই এটাতে তেমন প্রভাব পড়ছে না। 17 তারিখ যেভাবে ছিল, 13 তারিখ যেভাবে ছিল, সেটা এখন নাই। আর কালকে তো কিছুটা সরকার নিজেই করেছে মনে হয়, এবং 13 তারিখও সরকারই করেছে। সরকারের দলেরই অধিকাংশ লোকজন, মানে সরকার সমর্থকরাই অধিকাংশ রাজপথে ছিল। তো সরকার হয়তো বুঝেছে যে সরকার আসলে আমরা কেন সফল করে দেব। তারপরেও 32 নম্বর আক্রমণ করতে গিয়ে যে কাহিনী ঘটেছে, যে রাত, মানে সেই রাত পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে, সেই প্রসঙ্গটা নিয়ে আসবো আনিস আলমগীর। আমি তবে আরেকটা প্রশ্ন আপনার সাথে করতেছি, সেটা হলো নেতাকর্মীদের মনে কি এই অবজারভেশন এসেছে কিনা যে যারা বিদেশে পালিয়ে গেছে তারা খুব আরামে আছে, আয়েসে আছে, কিন্তু আমরা আন্দোলন করতে গিয়ে কেন আমরা জেলের ঘানি টানবো, সেই কারণেই কিনা আবার রাস্তায় নামছে না, এরকম নাকি বিষয়টা? কোনো আমার মনে হয় না। কারণ যারা রাজনীতি করে এরা অধিকাংশই অন্ধ ধরনের থাকে। সেই উপলব্ধি যদি আসলে তো ভালো। ভাই, আপনারা একটা আন্দোলন কর্মসূচি দিয়ে দেশের বাইরে বসে আছেন,
আরামে, আর আমরা এখানে আন্দোলন করব, আমরা জেলে যাব, আমরা কেন এই দায়িত্ব নিতে যাব? সে এটা যদি হয়ে থাকে, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি এরকম একটা শুভবুদ্ধি থাকে তাহলে তো ভালো, কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীগুলো তো তা না, এগুলো অন্ধ জঙ্গি আচরণ করে, কোনো বিবেক বোধ বুদ্ধি ছাড়া ওরা একজনের পক্ষে নামে, সেখানে ন্যায় অন্যায় কি তারা দেখে না। এটা তো আমাদের দীর্ঘদিন থেকে দেখে এসেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম বোধ থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না। তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি এমন লোক খুবই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না। তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তারাও উই ডোন্ট কেয়ার, এবং তারা ওই পদ্ধতিতেই আছে। তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না, তারা এই আইডিওলজিতেই আছে। তাকে পাত্তাই দিচ্ছেন এরা এটাকে। কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায় যে যারা বিবাদী, হ্যাঁ, তারাও হেভি খুশি রায়ে, আর বাদী পক্ষ যারা তারাও খুশি, তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে। বিবাদী পক্ষ নারাজ না, বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার। এবং তারপরে আর কে আছে, আর বাকি যারা আছে, রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল একজন। হ্যাঁ, তো এই দুই পক্ষই দেখি যে এটা তাদের কারো কিছু আসে যায় না। নারাজ বলেছেন যে যদি এই রায়ে তিনি নারাজ, কিন্তু এমনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে, তারা জিতেছে, তাদের পক্ষে রায় এসেছে। এবং বিবাদী পক্ষ যিনি আছেন, যার কথা বলতেছিলেন আপনি, আমির হোসেন, উনিও মানে হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন, হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে উনারও কোনো দুঃখ নেই। আমি বলছি যে ইয়েদের কথা, আওয়ামী সমর্থকদের কথা, তারাও যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধোদয় না, তাতে কিছু আসেই যায় না। তারা জানে এটা একটা ফার্সিক্যাল, তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায়। এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে, যখন ক্ষমতা বদল হবে, তখন এগুলো চলে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে, একটু যেতে চাই আমি আবু হেনা রাজ্জাকি। আপনার নিশ্চয়ই মনে আছে 2013 সালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসির রায়ের সময় আমরা দেখেছি রাস্তা অবরোধ, গাছ কেটে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া। বিশেষ করে যদি আমি চট্টগ্রাম কক্সবাজারের কথা বলি, সাতক্ষীরার কথা বলি, সেখানে এই ফাঁসির রায়ের পরে যে বিক্ষোভ, সে বিক্ষোভে প্রায় জামাত দাবি করে 200 মানুষ তারা মারা গেছে, যদিও অনেকে বলছেন শতাধিক মানুষ মারা গেছে আন্দোলনে, মিছিলে, পুলিশের গুলিতে, যেভাবে হোক মারা গেছেন তারা বলছেন। কিন্তু এই দেশের একটা বৃহৎ দলের একজন প্রধান, তার ফাঁসির রায়ে কোনো প্রতিক্রিয়া দেখছেন না। এটা কিভাবে হয়? মানে একটা রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়ছে নাকি আসলে প্রভাব পড়ে নাই? আসলে রাজনীতির প্রভাবটা আমরা একটু পরে আসি। রাজনীতির ভিতরে তো অবশ্যই এটার প্রভাব পড়বে। আর যে জননেত্রী বলেন ওনাকে, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এগুলো আমরা বললে আবার অনেকে কমেন্ট করে সাবেক প্রধানমন্ত্রী বলেন কেন। ইনফ্যাক্ট আমি শ্রদ্ধা থেকে কাউকে করতে চাই। প্রধানমন্ত্রী ছিলেন, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি এইটুক সম্মান পাবেন। বেগম খালেদা জিয়ার আমি খালেদা বলতেও রাজি না, এটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যাকশন, এটা আপনি যদি শেখ হাসিনার বেলায় আসেন, আপনি সিম্পলি দেখবেন থার্ড ল অফ নিউটন বলতে পারেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট এ রিঅ্যাকশন। এবং আপনি ওই যে জামাতের যে কথাটা বললেন, ওই সময় দেলোয়ার হোসেন সাঈদীর যে রাস্তায় যে শত শত লোক নেমেছে বা হাজার হাজার লোক, পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে। পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, ওই সময়ের যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত, তো মৃত্যুদণ্ড হয়েই গেল, কিন্তু তার ভিতরে যিনি ছিলেন সে কিন্তু সময়ের ব্যবধানে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এসে খালাস পেয়ে গেলেন। তাতে একটা প্রশ্ন ন্যাচারালি এসে যায় যে তাহলে ওই বিচারগুলো কেমন ছিল। আজকে যেমন এই বিচারটা নিয়ে ক্যাঙ্গারু বিচার করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু ওই যে বিচারটা হয়েছিল ওই সময়, তার একজন আসামি কিন্তু খালাস পেয়েছেন। এবং এই খালাস পেয়েছেন যে বিচারকরা আলটিমেটলি যারা ছিলেন ওই সময়ের বিচারকরাই হয়তো আস্তে আস্তে উপর দিকে এসে অ্যাপিলেট ডিভিশনে বসছেন। এটার মানে হচ্ছে যে মানে স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে ওই বিচারটা নিয়ে আপনার একটা স্বচ্ছতা প্রশ্ন আনতে পারেন। কিন্তু যদি আজকের এই বিচারটা আনেন, আজকের বিচারটা কতগুলো বিষয় আছে খুব ভাইটাল।
যেমন যে সমস্ত মামলা, যেমন শেখ হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই, বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে। আইজিপিকে হুকুমটা দিল কে? সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে। তো সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো থানার ওসিকে হুকুম দেবে না, ন্যাচারালি এটা আইজিপির কাছে আসবে। সেই হিসেবে বিচারটা করার ক্ষেত্রে রাজসাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেদিক থেকে একটা বিষয়। আর একটা হলো ইউএনের যে রিপোর্ট, সেই ইউএন রিপোর্টটাকে সে আবার করোবরেট করছে, মানে সমর্থন করা। মানে এগুলো বিচারের দিক থেকে মোটামুটি আমি বলবো, আমি তো আর ভিতরে লয়ার ছিলাম না, তো মোটামুটি স্বচ্ছ বলে। এখন ন্যাচারালি উল্টা দিকের যিনি লয়ার আছেন উনি যে বলছেন সঠিক বিচার হয় নাই, আপিল করলে খালাস হবে, আমি একমত, উনি বলতেই পারেন। আর এটা আপিল করার জন্য স্কোপ হইল ওনাকে এসে আপিল করতে হবে উইদিন 30 days। এখন আসলে আপনার প্রতিক্রিয়াটা যদি আপনি লক্ষ্য করেন 13 তারিখ কিন্তু একটা ডেট দিছিল কি রায় কবে দিবে সেইটা নির্ধারণ করার জন্য। তার মানে কি, আমার কাছে মনে হচ্ছে যে আদালত বলেন, সরকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার তারা বোধহয় একটা টেস্ট কেস করছেন যে 13 তারিখ আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয়। এবং এই 13 তারিখ দেখার পর কিন্তু ওই দিন যদি খুব ভালো ব্যাপক প্রতিক্রিয়া হইতো, কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শর্তই হইল ভাঙচুর জ্বালাও পোড়াও, আর কোনো কথা নাই। ভাঙচুর জ্বালাও পোড়াও ম্যান্ডেটরি। আমি সভ্য জগতের কথা আমি দেখি নাই, পৃথিবীর বহু দেশ ইয়েবাইও দেখছেন, আনিস আলমগীরও দেখছে যে একটা প্লাকার্ড লাগায় এক জায়গায় রাইখে আসে, ব্যাস ওখান থেকে তুলে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখে তার উপরে। কিন্তু আমাদের দেশে এইটা 13 তারিখ যখন ব্যাপকতা লাভ করেনি, 17 তারিখ ডেট দিয়ে দিছে। ওই দিন যদি ব্যাপকতা লাভ করতো তাহলে হয়তো ডেটটা আরেকটু পিছাইতেও পারতো। সুতরাং প্রতিক্রিয়ার দিক থেকে আপনি এটা খুব ভালো প্রতিক্রিয়া হয় নাই, যেটা ভাঙচুর যেটা বলার। এবং এক্ষেত্রে মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা 16টা বছর শাসন করছেন। আজকে দেখলাম একটা পত্রিকা আসছে, আমার দেশ পত্রিকায়, 230 বছরের ইতিহাসে উনি দ্বিতীয় মহিলা সরকার প্রধান যার মৃত্যুদণ্ড হলো। এখন আপনি আসেন কি মানে প্রতিক্রিয়াটা, এখানে মনে করেন সবার আগে ডিমোরালাইজড হয়ে গেছে স্বয়ং শেখ হাসিনা। কারণ কোথাও তার আমি একটা প্রশ্ন করছি, আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে মন্ত্রী বা এমপি যারাই ছিলেন, কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে হয়েছে, নির্বাচিত হয়ে এসছেন আওয়ামী লীগের, তাদের তো আমরা অনেক বক্তব্য শুনতাম, শেখ হাসিনার গায়ে আঁচড় পড়লে আমরা একেবারে জীবন দিয়ে দিব, এই করব ওই করব, অনেক কিছু করবো। কিন্তু দলীয় প্রধানের একজন রায়, সেই রায়ের প্রতিক্রিয়ায় তেমন কোনো না আসা, প্রতিক্রিয়া না আসাটাকে আপনি কিভাবে দেখছেন? আমার প্রশ্নটা ওই জায়গায়। প্রশ্নটা হলো এই জন্যই যে একটা কথিত কথা আছে না, যে বালুর ট্রাক সরাইতে পারে নাই বেগম খালেদা জিয়ার সামনে থেকে দীর্ঘ 14 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। একইভাবে যদি আপনি দেখেন যে শেখ হাসিনা যে পরিমাণ, আনিস আলমগীর অনেক জায়গায় বলছে 2 কোটি কর্মী আছে, অনেকে বলছে অনেক কর্মী আছে, এবং ইউনূস সরকার এমন একটা সরকার, আমি একেবারে মোটামুটি আমার দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন তাকে কোঅপারেট করে না, একান্তই যেটুক না পারতে সেটুক করে। রাজনীতিবিদরা তেমন কোনো মানে কোঅপারেশন তাকে করে নাই। তা সত্ত্বেও, এবং আপনি নিশ্চিত থাকেন বিনা বিচারে হত্যা নাই, আয়নাঘর নাই, ক্রস ফায়ার নাই, এটা নিশ্চিত হওয়ার পরেও কর্মীরা যখন বের হইতে পারে নাই, এটার মানে হচ্ছে নাম্বার 1 তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। মোরাল কারেজ এমন একটা জিনিস, ওই আমাদের সাথে অনেক লোকেরই তো কথা হয়, আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন, কথা হয় মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। এবং যে জিনিসটা ভাবছিল যে এই বোধহয় চলে গেল, ইউনূস সরে গেল, এই বোধহয় নির্বাচন চলে আসলো, এবং নির্বাচন হলে কারা সরকারে আসবে সেটা তারা জানতো, সেই সরকার আসলে যে তাদের জন্য সহায়ক হইতো, ইতিমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু দিনে দিনে যাইতে যেতে হঠাৎ দণ্ডটা যখন হয়েই গেল, একেবারে দাপাস করে তারা ডিমোরালাইজড হয়ে গেছে। এখন মানসিক বল তাদের প্রতিদিন কমতে থাকবে, আমি আপনাকে বলছি। বাড়ার কোনো স্কোপ নাই, কারণ আপনি এই সুযোগে যখন কিছু করতে পারেন নাই, দেয়ার ইজ নো চান্স। 1 নম্বর, এই যে সে ডিমোরালাইজড হয়ে গেছে, এবং সে ডিমোরালাইজ হওয়ার কারণে এখানে বর্তমানে গত 17 মাসে আমরা যাদের বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত রাজনৈতিক দলের দেখছি যে তার পক্ষপাতিত্ব করতে চায়, রাষ্ট্রপতি অপসারণ হয় না, এইসব বিষয়গুলো যদি সব আপনি এনে মিলান, আবার আমি এটা আলোচনা করছি, কেউ কেউ বলছে ইনক্লুসিভ নির্বাচন, ইয়েস ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ সহ, এই বলাটা অপরাধ না। কিন্তু আপনি যদি চক্ষু বন্ধ করে ভাবেন, তাহলে কি হয়, এই জুলাই এই কেলেঙ্কারির সময় আপনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন, এটা কিছুটা মনে হয় না যে ওই যে যেহেতু সরকার বলছে রায় না হওয়া পর্যন্ত নির্বাচন কি কার্যক্রম স্থগিত থাকবে, তখন এতে মনে হয় তারা জুলাই চেতনার বিরুদ্ধে যাচ্ছে। তো এইরকম যারা করতেছিলেন
তারাও ডিমোরালাইজড হবে। বিকজ এমন একটা জায়গায় এখন এই আওয়ামী লীগকে নিয়ে কেউ নির্বাচনে আনতে চাচ্ছে কিনা এরকম কিন্তু এরকম কথা আসছে, ইনক্লুসিভ নির্বাচন চাই কিংবা বন্ধ ব্যান্ড করাটা, আমি ব্যান্ড করার পক্ষে বিপক্ষে বলছি না যে আমরা ব্যান্ড করবো কেন, জনগণের ব্যাপার, সরকারের ব্যাপার, সেটাই বলছি। এই কারণে বলছি ডিমোরালাইজড হয়ে গেছে। এবং এই ডিমোরালাইজের সাইড এফেক্ট কি জানেন? এখানে আমার প্রশ্ন হচ্ছে কারণটা কি? আমার প্রশ্ন ছিল এটা যে কারণটা কি তারা যারা বিদেশে বসে আরাম করছেন, নেতাকর্মীরা কারাবন্দী হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, সেই কারণে ডিমোরালাইজ হচ্ছে। না, সেই কারণটা তো এখন অ্যাড হবে। এতদিন মনে করেন একটা হোপ ছিল, আমার নেত্রী আছে, কেউ কিছু করতে পারবে না। যখন এটা হয়ে গেছে তখন এখন এই নানান কোশ্চেন আসবে, হাউ লং আমরা সাফার করব। কারণ এখানে যারা আটকা পড়ছে তাদের কাছ থেকে টাকা XYZরা নিয়ে তাদেরকে কিছু সেভ করছে, থাক আমরা দেখব, ওখান থেকে তারা টাকা হারাইছে, এখন তারা ডিমোরালাইজ হয়ে গেছে, আমাদের আর হোপ নাই। শুধু তাই না, এই মৃত্যুদণ্ড হওয়ায় তার আশেপাশে অন্য দেশে তার সারাউন্ডিং যারা আছে তারাও এখন ডিমোরালাইজড হয়ে যাবে এবং তারা চিন্তা করবেই যে এখান থেকে সরে যাব কিনা, কারণ নিরাপত্তার অভাব বোধ করবে সবাই। সেই জায়গাটা একটু আসবো আপনার কাছে, আমি একটু আনিস আলমগীরের কাছে আবার একটু যেতে চাই। আনিস আলমগীর, অ্যাডভোকেট আবহিনা রাজাকে একটু করে বলার চেষ্টা করেছেন যে বিএনপির বিরোধী যারা, তাদের পক্ষ থেকে বারবার একটি কথাই বলা হতো যে তোমরা এমন নেতাকর্মী যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারোনি, কিংবা তোমরা মিছিল করে তোমরা কারাগারে দিয়ে এসছো বেগম খালেদা জিয়াকে। এই বয়ানটা এবার শেখ হাসিনার বিরুদ্ধেও ওঠার সুযোগ আছে, হলো কিনা যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে? না, আমি সেটা মনে করছি না। কারণ রাজ্জাকি সাহেব যে বারবার বলছে ডিমোরালাইজড হয়ে গেল, তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে কেন এটাকে ডিমোরালাইজড ওনার মনে হচ্ছে। এটা ডিমোরালাইজের কোনো ঘটনা না। আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন, সেই সময় প্রতিক্রিয়া কী ছিল? তেমন কিছু তো হয়নি। খালেদা জিয়া জেলে নিয়ে গেছে না, সাজা দিয়ে দিচ্ছে না, কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই? কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন, খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে, তাদের মধ্যে সেই মনোবল আছে। কিছু হয়নি মানে তাকে 2 বছর জেলে রাখা কিছু হয়নি? হয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিক, আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন? তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত, তাদের উপর কি না হয়েছে, ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে। সেই পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া, নয় গুম হওয়া, এরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিতেও তারা যেটুকু করার সেটুকু করেছে, কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ? না, করে না, কিন্তু তারা সেটার প্রয়োজন মনে করে না। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা ঘটেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না। কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল, জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল, আরেকটা ছিল সরকার পতন ঘটানো, মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখিনি তো আমরা ভাই। কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ, ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না, তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো। এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল, কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে 13 যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না, কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আরেকটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না, ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে, কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়। সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ওই ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ আমরা এটা দেখেছি। ভারত কি বলছে? আমরা দিব না, দিয়েছি, কিসে বলেন নোটেড, তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করেছে,
করছে এখন, বা কালকে যাবেন কালকে, তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না, কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই কারণে এটা হচ্ছিল না। একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় সেটা নীতি বহির্ভূত কিংবা চুক্তি বহির্ভূত হবে কিনা সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমি দর্শক আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল হাসিনা রায় ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, আছেন আবহেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আনিস আলমগীরের কাছে, প্রশ্নের উত্তরটা একটু জানবো। জনাব আনিস আলমগীর, বলছিলাম বাংলাদেশ এবং ভারতের সাথে একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি বা অপরাধী প্রত্যার্পণ চুক্তিটা ছিল, যেটা করা হয়েছিল ভারতেরই স্বার্থে, যদিও বলি 2013 সালে সম্ভবত অনুপ চেটিয়াকে তারা নিয়ে যাওয়ার জন্য। যে আপনি বলছেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, না দেওয়াটা কি তারা কি চুক্তি বহির্ভূত কাজ করতে চাচ্ছে? আপনার দৃষ্টিতে হয়তো চুক্তি বহির্ভূত কাজ, আমার দৃষ্টিতে আপনি বা আমার দৃষ্টিতে হতে পারে। আমি বলছি আপনি বলতে চাচ্ছি আমি বাংলাদেশি কারো দৃষ্টিতে, আর ভারত এটাকে যুক্তি হিসাবে খাড়া করানোর জন্য তাদের কাছেও কিন্তু যুক্তির অভাব নাই। তারা বলবে যে এই বিচারটা কি স্বচ্ছ হয়েছিল কিনা। আমরা একজন ব্যক্তিকে, যিনি সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে হাতে তুলে দেব কি হত্যা করার উদ্দেশ্যে বা দণ্ডিত করার উদ্দেশ্যে, সেই জায়গায় আমাদের মরালিটির জায়গা আছে। আমরা আমাদের জনগণের কাছেও জবাবদিহি করতে হবে যে আপনি একটা ফার্সিক্যাল বিচার হয়েছে তাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে না, সেই জায়গায় তাকে তুলে দিচ্ছেন কেন। আপনি ভারতীয় মিডিয়াগুলোর দেখেন, তারা কি কেউ বলছে এটা একটা স্বচ্ছ বিচার হয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকারের পক্ষ থেকে তো তার নোটেড, তার মানে হচ্ছে তারা আরও পাত্তা দেয় না। তো এরকম পরিস্থিতিতে আপনি আশা করতে পারেন না যে শেখ হাসিনাকে ইমিডিয়েটলি কেউ দিয়ে দেবে। এবং আমরা যারা এখানে বসে আছি যে শেখ হাসিনাকে দেবে, ফাঁসি দেখব, এবং যারা জুলাইতে যারা নিহত হয়েছে তাদের পরিবারও আশা করে যে তারা এই বিচার দেখে যাবে, সেটা আমার মনে হয় মানে খুবই ডিফিকাল্ট হবে। এবং এই যে বিচার প্রক্রিয়া, যে এই যে কেন যে ডিফিকাল্ট হয়ে গেল এবং এই বিচারটা কেন প্রশ্নের সম্মুখীন হচ্ছিল, সেটা যদি আপনি আমাকে পর কোশ্চেন করেন আমি জবাব দেব। ধন্যবাদ। আপনার কাছে আসবো অ্যাডভোকেট আবহেনা রাজ্জাকি, যেহেতু অ্যাডভোকেট আইনজীবী। আবহেনা রাজ্জাকি, বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটা হলো ভারত এবং বাংলাদেশের সাথে, আনিস আলমগীর বলছেন কখনো ফেরত দেবে না ভারত। আচ্ছা, ফেরত না দেওয়ার কোনো যুক্তি আছে কিনা, বা তিনি বলছেন যুক্তি তাদের কাছেও আছে। আসলে কি যুক্তি থাকতে পারে যে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত না দেওয়া? শোনেন, চুক্তিতে সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের এখানে কনসিডারেশন থাকে, মানে ভাইস ভার্সা, বিনিময়। উনি ফ্ল্যাট বেচবে, আমি কিনবো, এটা হলো চুক্তি। কিংবা আমি জমি বেচবো, সে কিনবে, বন্দি বিনিময়। তোমার এখানে যদি আমার দেশের যাকে রাষ্ট্রদ্রোহী বা শত্রু মনে করা এরকম কেউ আশ্রয় দাও, তাকে চাইলে ফেরত দিবা, আবার আমরা ফেরত চলে দিবা। এই হলো বন্দি বিনিময় চুক্তি। তার ভিত্তিতে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছে। এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি, বড় দেশ, তাদের শক্তি অনেক বেশি, তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি, তারা এটার ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব যদি তার নিরাপত্তার ঝুঁকি মনে করি, তাইলে একটা বিষয়টা হচ্ছে তো এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত, এখন এই রায় হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যা কিছু বলেন, কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। বাট নাও ইট ইজ প্রুভড। আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায়, কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে। কোর্ট রাইট রং বলার অধিকার নাই কেন আমাদের? আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই, আমি জনগণ হিসেবে বলতে পারবো, আপনি উকিল হিসেবে বলতে না পারেন, আপনাদের সীমাবদ্ধতা আছে মনে করেন। ওইটা আপনি যদি মনে করেন যে রায়টা খারাপ, জনগণ যে কোনো রায় হওয়ার পর জনগণের প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। প্রতিক্রিয়া দেখান, কিন্তু সেখানে আদালত অবমাননার একটা বিষয় তো রয়েছে, আইন সিদ্ধ হয় না, এটা তো আমি এখানে বসে বলতে পারবো না। আপনি বিচার করতে পারবেন না বলা হচ্ছে আদালত অবমাননা, কিন্তু আপনার বিচারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলতেই পারেন। আপনি তো, কারণ ভিতরে আমি ছিলাম না, যাই হোক আমি বলছি কোনটা। তার জন্য আপিল ফোরাম আছে, 30 ডেজের মধ্যে আপিল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা আবার রেড নোটিশ দিচ্ছে তার। এখন এই দায়িত্বটা হলো সরকারের। যেমন ধরেন রায় দিয়েছে আদালত, দায় দেওয়া হচ্ছে সরকারকে। এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গারু কোর্ট চালায়, তাহলে শুধু তো ইউনুস না, সবাই একই জিনিস করে। কাজে এটা নাথিং নিউ। যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, আগের সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে খালাস হয়েছে, সুতরাং ওইটা একটা কোশ্চেন মার্ক করা যায়, কিন্তু এটা এখনও কোশ্চেন মার্ক হয়নি। এখন
বিষয়টা হচ্ছে কীরকম যে শেখ হাসিনাকে ওখানে আনা যাবে না, বিচার করে তাকে ছাড়বে না, ওখানে সে নিরাপদে আছে। এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে, পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে, মানে আমরা যদি এটা বলি। আর আর্গুমেন্ট হলো এরকম, মানে সে দণ্ডপ্রাপ্ত হইল, মৃত্যুদণ্ড পাইছে, এখনও সে আসতে পারতেছে না, আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিষয়টা কীরকম যে দুজন কুস্তি লড়তেছে, একজন উপরে একজন নিচে, উপরে জিজ্ঞেস করতেছে নিজের কেমন লাগে, তো নিচের জন বলছে রোদ লাগে কার গায়ে। এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তো আর কিছু না। কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হয়েছে, আমরা যেটুকু বাহ্যিকভাবে দেখছি, ওই একটা রাজসাক্ষী এনাফ, আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও, রাজসাক্ষী তো দিছে। তা আমার কথা সেখানে না, কথা হলো ইউনূস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হয়েছে, এখন এটাকে ইউনূস সরকার যদি চ্যালেঞ্জ করে, উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই, তাহলে তাদের সাথে কি টানাপোড়েন চলবে সেটা ভিন্ন কথা। কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে। কি কারণে? সেটা হলো এই, নাম্বার 1 তাকে শেল্টার দিছে, নাম্বার 2 যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে, মানে যতদিন সে ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে চিকেন নেক নিয়ে যে সমস্ত বিতর্ক আলোচনা, ওইগুলা কিন্তু হয় নাই। তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি, আমার কথা বলছি না, দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল। সেই কমফোর্ট জোনে যখন 16 বছর ছিল, তাহলে সেই কমফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে। এখন যেহেতু সেইখানে আশ্রয়, যেখানে দুইটা দিক আছে, নাম্বার 1 কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে, কমফোর্ট জোন রাখবে, তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত, এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায়, সেটা পেয়েছে হাসিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে, আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না, আনতেও পারবে না, যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ ওনরা বা XYZ, তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে। সুতরাং এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চুক্তির প্রতি সম্মান দেখান, যে ইয়েস এই তো একদিনে তো সব না, দুইটা দেশ প্রতিবেশী, যে কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। সুতরাং প্রতিবেশী যেন আমি চেঞ্জ করতে পারবো না, এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনূস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন, তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোথায় যায়। কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই, এখানে গিভ অ্যান্ড টেক বলতে পারেন, প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা। সুতরাং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি হয়, কতটুকু স্বার্থ আমরা দিব, কতটুকু স্বার্থ সে পাবে, তার মাঝখানে যদি আনিস আলমগীর আর রাজ্জাকি বলি হয়ে যায়, আমার মনে হয় ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না। ধন্যবাদ আপনাকে। আনিস আলমগীরের কাছে যেতে চাই। আনিস আলমগীর, আমরা আওয়ামী লীগের শাসন আমলে বারবার যখন তারেক জিয়ার মামলা বা তারেক জিয়া দেশে কেন ফেরে না, সাহস থাকলে দেশে আসো, এরকম শেখ হাসিনাকে বলতে শুনতাম। এখনো কি শেখ হাসিনার বিরোধীরা সেই একই কথা বলার সুযোগ পেল কিনা, যেহেতু শেখ হাসিনা আসছেন না? অবশ্যই পাবে না কেন? এটা তো রাজনৈতিক রেটরিক, এগুলো তো। তারেক জিয়া কেন আসে নাই? তারেক জিয়া যদি আসেন, এখানে উনি জানেন যে উনি যে জেলে থাকতে হবে। শেখ হাসিনার ও খুব ভালো করে জানেন যে এখানে আসলে উনি কিন্তু সুখে থাকবেন না, ওনাকে জেলে থাকতে হবে। তো সেরকম পরিবেশে উনি আসবেন কেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া ইন্টারভিউ দিয়েছে। আমি দেখলাম রয়টার একটা ইন্টারভিউতে দেখলাম যে আমার মা ভালোই আছেন, ভারতে আছেন, এবং উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন ওনার ভারত থেকে যাওয়ার প্রশ্নই আসে না। তো ওনারা তো বলেই দিয়েছেন যে ওনারা যাবেন না, ওনারা আসবেন না। এবং ভারত সরকার এখনো পর্যন্ত, যেটা আপনাকে আগেই বললাম, দে ডোন্ট অলসো কেয়ার যে বাংলাদেশে কি রায় হলো আর না হলো। কারণ তারা এটা বলে দিয়েছে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনূসের সরকার আছে, মানে এটা এভাবে বলেছে যে বাংলাদেশে যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না, তার সাথে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না। আমরা এখন যেভাবে আছি, দেখেন আপনি, পর্যটক সহ নানা ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভিসা বন্ধ, এবং নানান মানে ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সাথে করছে। আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে অ্যাভয়েড করে চলছে। যেটুকু বাণিজ্য না করলে নয় সেটুকু করছে, যেটুকু দাওয়াত না দিলে নয়, যেমন এখন একটা সিকিউরিটি দাওয়াতে যেটাতে দাওয়াত দিয়েছে, যেহেতু সাউথ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোকেও দাওয়াত দিয়েছে এবং বাংলাদেশও তার একটা সদস্য।
তো এখন সার্কের মতো একটা অর্গানাইজেশন, এটা সার্ক না, এটা অন্য অর্গানাইজেশন, সার্কের মতো একটা অর্গানাইজেশনে বাংলাদেশ যদি সদস্য হয়, আপনি যদি সেটার হোস্ট হন, অবশ্যই সেখানে আমার যাওয়ার অধিকার আছে। তো সেই অধিকারে বাংলাদেশকেও দাওয়াত দিয়েছে। এখন বাংলাদেশকে দাওয়াত দিয়ে এখন কি বলবে সেটা হচ্ছে বিষয়। শেখ হাসিনার বাংলাদেশ বলার নিশ্চয় অধিকার এখানে পাচ্ছে, যে সাইড লাইনে যে বৈঠক হবে এটা আমরা শিওর জানি বাংলাদেশ এই বিষয়টা তুলবে, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আর তাদের তরফ থেকে তাদের যে কনসার্নগুলো আছে তারাও সেটা জানিয়ে দেবে, এবং শেখ হাসিনাকে দেবে কি না দেবে সেটাও একটা ভালো জবাব তারা নিশ্চয়ই সেখানে দিয়ে দেবে। আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে, শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ভবিষ্যতে এরকম বিএনপি বা জামায়াতের কাউকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ আছে কিনা ভারত? প্রথমে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে বলতে শুনতাম যে আমি ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলতে পারবেন, তারই কি প্রতিদান দিচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে? হইতে পারে, আমি নিজেও তো এটা সমালোচনা করেছি। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি যা দিয়েছি সেটা ভারত আর দিতে পারে, এবং সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে, ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে। বাংলাদেশ যে পায়নি সেটাও বললেও মিথ্যা বলা হবে। বাংলাদেশ ভারত সব নিয়ে গেছে। এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি আমরা পেয়েছি। তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না, তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল না, একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো, আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো। এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারতও অনেক কিছু দিয়েছে। বাংলাদেশিরা এটাও বুঝেছে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল, তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধ্য নয় যে বন্ধ করেছে, এবং একটা প্রোপাগান্ডা করেছে বরং এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি। আসলে কিছুই হয়নি, ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তিই বাতিল হয় নাই, সব কিছুই আছে। তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না। আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে এ ধরনের আশ্রয় দেবে কিনা, আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না, বাট অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। সো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলো নিয়েই উদ্বিগ্ন। তো ভারত যখন উদ্বিগ্ন এগুলো নিয়ে, তাদেরকে কি কারণে তারা আশ্রয় দেবে সেটা আমার মনে হয় না। তাহলে কি আনিস সালামকে তাহলে এভাবে বলবো যে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিএনপি বলেন জামায়াত, তারা বলতো ভারত ভুল করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি করে, জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল না। আপনার প্রশ্নের উত্তরে আমি সেটাকে ক্লিয়ার করে নিতে পারি যে আসলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, জনগণের সম্পর্ক নাই। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সাথে এই কারণেই আছে, আমার স্বার্থ দেখছে সে। আর ওইখানেও তো একই পাকিস্তানের সাথেও বিএনপি আর জামাতের সম্পর্ক এই জন্যই আছে, আমার স্বার্থ দেখছে। এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার, সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড আপ করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে। যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে, পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায়। আবার বাংলাদেশ যখন এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, ভারতের এখন মাথা ব্যথা হয়ে গেছে। তো বাংলাদেশ তো এই জায়গায় ব্যালেন্স করতে পারে না সব সময়। ধন্যবাদ আপনাকে আবেদুর রাজ্জাকী। আমার প্রশ্নটার উত্তর যদি আপনি বিএনপি জামায়াতের কোন নেতাকে এরকম কোনো দুঃসময় যদি আসে শেখ হাসিনার মতো, ভারত কেন আশ্রয় দিবে না? উনি বলছেন যে আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক ছিল, সেই কারণে। আসলে জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে, রাজনীতি বিশ্লেষকরা বারবার বলেছেন জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ভারত বিরোধী একটা প্রভাব তৈরি হয়ে গেছে, ভারত বিরোধী একটা ইমেজ তৈরি হয়ে গেছিল জনগণের মাঝে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে।
বিষয়টা আসলে কি জানেন, এই ধরেন এই যে যে কি শেখ হাসিনার সরকার যতদিন ছিলেন আমরা দেখছি, যেটা বললাম যে কমফোর্ট জোনে ছিল, অন্তত ভারত কমফোর্ট জোনে ছিল এরকম ইয়েতে পাওয়া যায়। তারপরে যে টেক্সটগুলো আমরা পাইতাম স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর যা দিয়েছি, তো এই বিষয়গুলা যদি দেন তাহলে বোঝা যায় যে আপনি দেওয়া নেওয়ার ব্যাপারে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আওয়ামী লীগ আজকে ওখানে জায়গা পাইছে, এই তো বক্তব্যটা যে ওখানে গিয়ে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজগুলা করতেছিল সেটার পক্ষে কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি দাঁড়ায় বলতে পারতেছে না যে আওয়ামী লীগ বিগত 15 বছর যে কাজগুলো করেছে অন্তত প্রতিবেশী দেশের সাথে, সেগুলো রাষ্ট্রের জন্য ভালো ছিল, জনগণের জন্য ভালো ছিল, এই বলে কিন্তু কেউ কোনো স্ট্যান্ড নিতে পারছে না। কেন? ওটা অনেক নিচে, তারা তো পুরোটাই নিচে। আমরা কি খারাপ করেছি সেটা বলো। ওটা না, আমি আপনার ওইটা বলিনি, কথাটা আপনি বুঝেন নাই। আমি বলছি আওয়ামী লীগ সরকার তো ছিল 15 বছর, এখন তো আমরা আছি, অন্যান্য রাজনৈতিক দল, তার তো মাঠে রাজনীতিটা নাই। আমি এই অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি যে শেখ হাসিনা যে 15 বছর ক্ষমতায় ছিল, তাতে যে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং কোনো মানে বৈরী সম্পর্ক হয় না এই জিনিসটা, এবং শেখ হাসিনা যা যা করতেছিল দুইটা রাষ্ট্রের জন্য ভালো ছিল, মঙ্গল, এই কথাটা কোনো রাজনৈতিক দল বলছে না সরাসরি। আমি সেটা বলছি, মানে মঙ্গল ছিল, অমঙ্গল ছিল, কিছুই বলছেন না। মানে এই যে কথাটা বলতে পারছেন না, শুরুতে অমঙ্গল বলেছিল, কিন্তু এসে কিছু পায় না পেয়ে আবার ঠান্ডা হয়ে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। শুরুতে অমঙ্গল বলুক, আপনি এখন যে কথার প্রশ্ন করছেন, আজকে যদি ইউনূস সরকারে পালাইতে হয়, সে কি ভারত পালাইতে পারবে? আপনি উত্তর দিবেন কেন পালাবে না, কেন পারবে না? আমি বলছি আমার প্রশ্ন এটাই। না, উত্তর দিবেন না, কেন না সেটা তো ভিন্ন কথা, সব কথার উত্তর তো বলতে নেই। এখন আসেন, এই যে ডিপেন্ড অন রিলেশনশিপ, যেই রিলেশনশিপটা আওয়ামী লীগের সাথে ছিল, ঠিক এই আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে, আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে, সে যে দলই হোক, সে যদি বেকায়দায় পড়ে তাহলে সে আবার যে আশ্রয় পাবে। আওয়ামী লীগ কি দিয়েছে, কি পূরণ করতে হবে? আওয়ামী লীগ বুঝেন নাই, আওয়ামী লীগ যে রাজনীতিটা করত, সেই গ্যাপটা যদি ওই রাজনীতি দিয়ে কেউ পূরণ করতে পারে, বুঝাইতে পারছি আমি, ওই রাজনীতি যদি কেউ পূরণ করতে পারে, তাইলে পরে সে ওখানে আশ্রয় পেতে পারে। আর যদি ওর রিভার্স কোনো রাজনীতি করে, রিভার্স মানে উল্টাটা, তাইলে পরে, এখন আসেন ইউনূস সাহেব তাহলে উল্টা রাজনীতিটা করতেছে, তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথা। আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আর মাত্র 3 মাস আছে, এর ভিতরে আমাদের এই নির্বাচন আছে, কিন্তু এদিকে আমাদের ওই যে কি বলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কালকে বোধহয় যাচ্ছেন, এটাও একটা কোশ্চেন মার্ক। মানে এতদিন গেলাম না, আমি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করে চলেই যাব, আর না গেলেও পারতাম। ভাই এতদিন গেলাম না, আমি একটা দেশে আমার দাওয়াত আসতে হবে। না আমি এমনি যেতে পারি না। শুনেন, যদি কেউ যেতে চায়, দাওয়াত কোনো ইস্যু না, দাওয়াত অবশ্যই না, কারণ আমার কি দ্বিপাক্ষিক ব্যাপার, আমার আন্তর্জাতিক মানে আমার প্রতিবেশীর সাথে আমি সম্পর্ক তৈরি করব। আমি যদি এখন টেক ওভার করি যে আমি প্রধান উপদেষ্টা, আমার কিসের অজুহাত লাগবে? আমি কালকে যাইতে চাই ভিজিট করতে, সমস্যাটা কোথায়? এগুলা আমি 3 মাস পরে চলে যাচ্ছি, আমি এখন যাচ্ছি কেন? তো সে ফেরত আসলে পরে আমরা বুঝতে পারবো সে কি শুধু হাসিনাকেই ফেরত আনতে যাচ্ছে, নাকি সেইফ এক্সিটের চিন্তা ভাবনা করছে, না নির্বাচনটা কেমন, অনেক বিষয়। বৈঠকটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে। লেট দেম কাম ব্যাক, ওখান থেকে ঘুরে আসুক, তারপর আমরা জানতে পারবো। আমি একটু যেতে চাই আনিস আলমগীর কাছে। আনিস আলমগীর, কালকে শেখ হাসিনার রায়ের সময় ধানমন্ডি 32 ভাঙতে বুলডোজার নিয়ে গেছে, কয়েকজন বিক্ষোভ করতে দেখা গেছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ঢুকতে দেয়নি, তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, যেটা আমরা 5 ফেব্রুয়ারি দেখেছি। ধানমন্ডি 32 ভেঙেছে, সেখানে সরকার প্রশাসন নীরব ছিল। কালকে যে প্রশাসনের ভূমিকা বা সরকারের যে ভূমিকা, এই ভূমিটাকে আপনি ইতিবাচক দেখছেন কিনা? আমি এটাকে ইতিবাচক দেখছি না, আমি এটাকে নেতিবাচকও দেখছি না। এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে ইতিবাচক, কারণ হচ্ছে যে তারা অন্তত কোনো এক ধরনের হাঙ্গামা করতে দেয় না, এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী এটা একদিন না একদিন ভাঙার আবার প্রশ্ন আসবে। কারণ এটা যদি আপনি যেটা খেয়াল করে থাকেন, 5 আগস্ট যেটা ঘটেছে, সেখানে আগুন দেওয়া হয়েছিল, সেটা স্বতঃস্ফূর্ততা ছিল, এখানে তখন সরকার ছিল না যে যা ইচ্ছা করতে পেরেছে। কিন্তু এরপরে যখন 5 ফেব্রুয়ারিতে এটা আগুন লাগানো হলো, তখন কিন্তু ফুল প্লেজেড একটা সরকার, 6 মাসের একটা সরকার, সেই 6 মাসের সরকার এখানে কোনো কিছুই করেনি, এটা নীরবতা পালন করেছে। নীরবতা হচ্ছে সম্মতি, সেই সম্মতিতে সেটা ভেঙেছে। সেই ভাঙার যে কালচার তৈরি হলো, সেটা হচ্ছে হিংসার রাজনীতি।
সেই হিংসার রাজনীতিটা চলমান হয়ে গেল এবং মব কালচার শুরু হয়ে গেল। এইরকম পরিস্থিতিতে এই 32 নাম্বারকে ভাঙা থেকে রক্ষা করতে পারে একমাত্র আওয়ামী লীগ। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ কেন পারে? কারণ তার সেখানে স্টেক হোল্ডার সে। এখন সে কি কেন পারছে না? কারণ পারছে না, এখানে আমাদের যে ভারসাম্যের যে রাজনীতি সেটা নষ্ট হয়ে গেছে। আমার একটা পক্ষ আছে, এখন আরেক পক্ষ রাস্তায় নাই। আরেক পক্ষ যখন রাস্তায় না থাকে তখন কি হবে? পাকিস্তান আর ভারত কেন পারমাণবিক যুদ্ধ লাগে না? দুইজনের কাছে তো আছে, কেন লাগবে? কারণ সে জানে তুমি মারলে আমিও মেরে দেব, আমারও আছে। সেই একই কাহিনী এখানেও। ডক্টর ইউনূস যদি 5 তারিখে এটা প্রিভেন্ট করতে পারতেন তাহলে এটা হতো না। আর এটা না হওয়ার কারণ এখন যেটা হচ্ছে, এটা কিন্তু গতকাল যে শেষ হয়ে গেছে হয়নি। এখন গতকাল উনি কয়েকটা ইট রক্ষা করার জন্য যেভাবে সেনাবাহিনী নামিয়েছেন, পুলিশ বাহিনী নামিয়েছেন, এটা প্রশংসার যোগ্য। কিন্তু এই জিনিসটা তিনি যদি 5 তারিখে করতেন তাহলে সারা দেশে এই ধরনের পরিস্থিতি আর হতো না। এখন যেটা হয়েছে এটা কিন্তু থেমে যায় নাই, এটা আবার আসবে, আবার এই দেয়ালের উপর হামলা আসবে। তাহলে আমাদের এই যে হামলার যে কালচার, সেটা ধানমন্ডি 32-এর দেওয়ালে নাকি অন্য কোনো দেওয়ালও আসবে? আমি সেটাই বলতেছি যে হামলার এটা ধানমন্ডি 32-এর দেওয়ালে আবার আসবে। এটা কিন্তু প্রিভেন্ট করেছে শেষ না। কারণ হচ্ছে যে কোনোদিনও সরকার এই ধরনের ঘটনাগুলিতে পূর্ণ মাত্রায় করতে পারবে না যদি সরকারি বেসরকারি দুই তরফ থেকে একটা সহযোগিতা না থাকে। এবং এই কালচার যেটা বলতেছি, ডক্টর ইউনূসের যারা সমর্থক আছেন তারা হয়তো অনেকে মাইন্ড করবেন, এটা আমি বলেছি। এই কালচার যেটা শুরু হয়ে গেল, সেটা যদি আগামীতে আরেকটা সরকার আসে এবং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে হামলা হবে সেটাও একই কায়দায় হবে। তখনকার যে সরকার প্রতিষ্ঠিত থাকবে সেই সরকারের পক্ষেও এটা প্রতিরোধ করা সম্ভব নয়, যেটা আমি আপনাকে বললাম। কারণ এই ধরনের যে কালচার, এই ধরনের যে অরাজকতা আমরা সমাজে সৃষ্টি করে দিয়েছি, সেটাও একমাত্র প্রিভেন্ট করতে পারে রাজনৈতিক আপনার প্রতিপক্ষের সাথে আপনার সম্পর্ক, আপনার ভারসাম্য কতটুকু আছে এবং আপনি কতটা সেখানে রোল প্লে করতে পারেন। এখানে তো রোল প্লে করছে না। এখন এখানে ডক্টর ইউনূসের প্রতি কেন এটা হবে জানেন? সেটা হচ্ছে উনার এরকম রাজনৈতিক শক্তি নাই পেছনে, যেটা বিএনপির কিছুটা করতে পারবে না, বা জামাতে ইসলাম বা আদার্স রাজনৈতিক দলের এটা করতে খবর হয়ে যাবে যারা এগুলো করতে চায়। কিন্তু ডক্টর ইউনূস এটা পারবে। কেন পারবে? কারণ উনার তো একটা রাজনৈতিক শক্তি নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনা চলছিল হাসিনা রায় ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আলোচনায় ছিলেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, ছিলেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান আপনারা ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি এবং জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।